স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে ওয়াশিংটন ডিসির পোটোমেক নদীতে। আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সাথে সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে এ পর্যন্ত 40 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সংঘর্ষের এই ঘটনায় মোট 66 জনের কেউই জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত রিগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকটি এজেন্সি একযোগে উদ্ধার কাজে যোগ দিয়েছে, তবে এখন পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনার জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং বারাক ওবামাকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার অর্থাৎ আজকেই হোয়াইট হাউসে এই সংক্রান্ত ব্রিফিংয়ে ট্রাম্প অভিযোগ করেন, প্রশাসনে বৈচিত্র্য আনতে গিয়ে এটিসির মতো গুরুত্বপূর্ণ জায়গায় অদক্ষ লোক নিয়োগ দিয়ে বাইডেন ও ওবামা প্রশাসন এই অবস্থার জন্য দায়ী। তিনি দাবি করেন, এই দুই প্রশাসন দেশের আকাশপথের নিরাপত্তার মান নিম্ন পর্যায়ে নামিয়ে এনেছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের ডিফেন্স সেক্রেটারি পিট হেডসেক ভিন্ন কথা বলেছেন। তিনি দাবি করেন, হেলিকপ্টারে থাকা সেনারা বেশ দক্ষ, প্রশিক্ষিত এবং তাদের প্রত্যেকের চোখে নাইট গগলস ছিল। হেডসেক বলেন, দ্রুত তদন্তের মধ্য দিয়ে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের বিষয়টি ডিফেন্স ডিপার্টমেন্টকে বের করে আনবে। এবং একই সময়ে দেশ জুড়ে চলছে অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় ও ট্রাম্প প্রশাসনে মনোনীতদের সাক্ষাৎকার। বৃহস্পতিবার সিনেট কমিটির শুনানিতে পৃথকভাবে অংশ নিয়েছেন 3 জন আলোচিত ব্যক্তি। তারা হলেন হেলথ সেক্রেটারি পদে রবার্ট এফ কেনেডি জুনিয়র, ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গেভার্ট এবং FBI ডিরেক্টর ক্যাশ প্যাটেল। তারা সবাই ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে জেরার মুখে আছেন। এবং এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমরা আমাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক, এবং একই সাথে আমার সাথে যুক্ত হচ্ছেন ইন্ডিয়ানা থেকে সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মালেক, শুনছিলেন আমরা যেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এর মধ্যে আলোচিত ঘটনা যেটি হলো বিমান দুর্ঘটনার ঘটনা, যেখানে এর মধ্যে 40 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে সবাই অর্থাৎ জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হবে না। একেবারে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, কিন্তু এই ঘটনারও নানা রাজনীতিকরণ করা হচ্ছে। অর্থাৎ এই ধরনের ঘটনার পরে যেখানে সবাই তদন্ত কমিটি রিপোর্টের জন্য অপেক্ষা, কিংবা আসলে কারা দায়ী সেটি জানবেন অথরিটির কাছ থেকে, সেখানে একটি কথা বলে দেওয়া হলো যে অমুক প্রশাসন দায়ী কিংবা এর আগের সরকারকে দায়ী করা হলো। আপনি পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, দুর্ঘটনাটি এটি একটি রেয়ার দুর্ঘটনা। 2001-এর পর এরকম কোনো বিমান দুর্ঘটনা, এত ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকাতে ঘটেনি। তো নিঃসন্দেহে এটি অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। 66 জন, দুটি জানি যে 66 জন ছিল, 64 এবং 3 তারা কেউই বেঁচে নেই আশঙ্কা করা হচ্ছে। তো নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা। কিন্তু বিষয়টি যেটি আপনি শুরুতে ভূমিকাতে বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রতিক্রিয়াটি বা তার যে মানে বিষয়টির উপর তার যে প্রথম প্রতিক্রিয়া যেটি তিনি দিলেন, এটি অত্যন্ত দুঃখজনক। মানে দুর্ঘটনা যতটা দুঃখজনক, এই বিবৃতিটি তার চাইতে বা তার এই বক্তব্যটি তার চাইতে বেশি দুর্ভাগ্যজনক। কারণটি হলো যে দেখুন, যে কোনো ঘটনা যখন ঘটে সেই ঘটনাটা একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হয়। তদন্ত হওয়ার পরে কারা দোষী সেটি চিহ্নিত করা হয় এবং কি কি কারণে ঘটনাটি ঘটলো সেটি উদ্ঘাটন করা হয়, এবং পরবর্তীতে এই ধরনের দুর্ঘটনা রোধ করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয় সেটি হয়ে থাকে, যেটি নিয়ম। কিন্তু আমরা যেটি দেখেছি যে সাধারণত যেগুলো অগণতান্ত্রিক বা তৃতীয় বিশ্বের যে ছোট ছোট দেশগুলো যেটি করে থাকে, যে কোনো ঘটনা ঘটলেই রাষ্ট্রপ্রধান কিংবা সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রীরা একটা বিবৃতি দিয়ে দেয় যে অমুকের জন্য দায়ী। তাহলে এই যে মানে ঠিক একই রকম চিত্র, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স করা হয় সব বিষয়টিকে ওই সমস্ত দেশে। ঠিক আমেরিকার মতো একটা গণতান্ত্রিক একটি দেশে, একটা বিশ্বের 1 নম্বর দেশে যখন দেশের সর্বোচ্চ ব্যক্তির কাছে থেকে এ ধরনের প্রতিক্রিয়া আসে, সেটি আমাদের সেই ভয়াবহ
যে বা মানে যেটি লজ্জাজনক অবস্থা সেটিকেই মনে করিয়ে দেয়। তার কারণটি যদি প্রেসিডেন্টের মতো পদে থেকে যদি একটি ব্যক্তি বলেন যে কারা দায়ী বা কি জন্য দুর্ঘটনাটি ঘটলো, তাহলে তার তদন্তের কোনো প্রয়োজন থাকে না। এবং এটি তাই তো না? তদন্ত কাজকেও বাধাগ্রস্ত করে, কারণ অবশ্যই, যখন তদন্ত অবশ্যই। রিপোর্ট যারা দেবেন তারা মনে করবেন প্রেসিডেন্টকে Right. ভুল প্রমাণ হয় এমন রিপোর্ট তো দেওয়া যায় না। না, এটা হ্যাঁ, তবে আসার কথা যেটি যেটি আমি তুলনা করছিলাম অন্যান্য দেশের সঙ্গে, অনুন্নত দেশ বা তৃতীয় বিশ্বের দেশগুলোর সঙ্গে, সেখানে যখন এই ধরনের বিবৃতিগুলো দেওয়া হয়, ইচ্ছে করে দেওয়া হয় যেন তদন্ত কমিটি ওই রাষ্ট্রপ্রধানকে খুশি করার জন্য তার মানে বক্তব্যটাকে প্রতিষ্ঠিত করে, কারণ সেখানকার ইনস্টিটিউশনগুলো অত স্ট্রং থাকে না এবং ওইখানকার রাষ্ট্রপ্রধানরা বা সংশ্লিষ্ট ব্যক্তিরা এই বিবৃতিগুলো দিয়েই থাকে তদন্তকে প্রভাবিত করার জন্য। কিন্তু আমেরিকাতে আমি আপনি যে আশঙ্কার কথাটি বললেন, আমি আসলে সেই আশঙ্কাটা দেখছি না। সুযোগ নেই। তার কারণটি হলো যে এখানকার ইনস্টিটিউশনগুলো বা যারা তদন্ত করবে তারা অত্যন্ত নিরপেক্ষ। এবং ডিফেন্স মানে সেক্রেটারি তারা- তিনি নিজেও কিন্তু বলছিলেন যে পাইলট Exactly. অত্যন্ত দক্ষ, অর্থাৎ Exactly, ট্রাম্পের মানে- সবচেয়ে বিশ্বস্ত লোকগুলোই কিন্তু বলছেন। Right, right. কিন্তু ওই কথাটি ট্রাম্পেরও বলা হচ্ছে, কিংবা প্রেসিডেন্ট যেখানে ডিফেন্স সেক্রেটারি নিজে একটি প্রতিক্রিয়া দিলেন, প্রেসিডেন্টের একবারে এই প্রতিক্রিয়াটি না দিলেও হতো, উনি তার প্রতিক্রিয়াটা হতে পারতো যে দুঃখজনক, সমবেদনা প্রকাশ করতে পারতেন এবং সেই সঙ্গে সুষ্ঠু তদন্ত করে এর কারণ উদ্ঘাটন এবং করা হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো বিষয় না হয়। ঠিক। উনি ওনার কথাটা সেরকম হওয়ার কথা ছিল, তা না করে পলিটিক্যালি। তার মানে কি, ওই যে উনি ডিইআই যে বাতিল করলেন বা করছেন, এটিকে প্রতিষ্ঠিত করার জন্য যে ডাইভার্সিটি যে এফোর্টসটা, সেটাকে ডিফেম করার জন্য পলিটিক্যাল করা হলো, মানুষের জীবনের চেয়ে তার কাছে এই বিষয়টি সবচেয়ে বড় হলো। এটি দুঃখজনক, কারণ তিনি চাচ্ছেন যে বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশন এনে এফিসিয়েন্সি কমে যায়, এটি প্রমাণ করতে চাইলেন। যে কারণে যেটা মানে আপনার যে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে যে এই ডাইভার্সিফিকেশনের কারণে স্ট্যান্ডার্ড লো হয়ে গেছে এবং সে কারণেই দুর্ঘটনা ঘটেছে সেটি। এখানে দেখেন কয়েকটা পক্ষ আছে। দুর্ঘটনা ঘটার কারণ কি হতে পারে? একটা হতে পারে যে এয়ার ট্রাফিকিং সিস্টেমে কোনো দুর্বলতা ছিল কিনা, কিংবা এই সংশ্লিষ্ট দুটি বিমানে বা হেলিকপ্টার যারা মানে পরিচালনা করেছে বা ক্রু আছে তাদের কোনো ইনএফিসিয়েন্সি কিংবা অবহেলা আছে কিনা, এইগুলো তো মূল কারণ হওয়ার কথা। তা না করে উনি বলে দিলেন যে যেটা সিভিল এভিয়েশন বা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে তারা অদক্ষ লোক দ্বারা পরিচালিত, এয়ার ট্রাফিক সিস্টেমটা লো স্ট্যান্ডার্ড হয়ে গেছে, সেই জন্য দুর্ঘটনা ঘটেছে। তাহলে এই বিষয়গুলো কি হলো? রাজনীতি করার জন্য যদি এরকম একটা ভয়াবহ দুর্ঘটনার পরে একটা এতগুলো মানুষের জীবন যাওয়ার পর, যেটা পুরোপুরি আমেরিকার মতো দেশে একটা মানে কি বলবো যে মানে একটা অকল্পনীয় ব্যাপার, এরকম একটা ঘটনার পরে যেখানে বিষয়গুলো কেন ঘটলো সেটা খুঁজে বের করে এটুকু রোধ করার জন্য স্টেপ নেওয়ার কথা, সেখানে তখন তো তিনি একটা পলিটিক্যালি বায়াস একটা বিবৃতি দেন, তখন ওইটাই দুঃখজনক। তবে আমরা আশা করব যে পিট হেক্সেট যেটি বলেছেন এটি অবশ্যই প্রশংসাযোগ্য, তাই বলার কথা ছিল। এবং এখানে তদন্ত একটা সিভিল তদন্ত হতে পারে, সেই সঙ্গে যেহেতু সামরিক হেলিকপ্টার ছিল, এখানে কিন্তু ডিফেন্স থেকেও একটা তদন্ত হবে নিশ্চয়ই, আলাদা তদন্ত হতে পারে। আমার মনে হয় সেটা হলে আমরা সুষ্ঠু কারণটি মানে সত্যিকার কারণটি আমরা জানতে পারবো। জানতে পারলে প্রেসিডেন্ট যে পলিটিক্যাল কথা বলেছেন সেই কথাগুলো তখন তার মিথ্যা প্রমাণিত হবে। আমরা সেই অপেক্ষায় থাকলাম আর কি। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া শুনবো, কারণ যেখানে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন যে প্রেসিডেন্ট সম্ভবত বেশি সরলীকরণ করে ফেলেছেন। তিনি একদম এমন ভাবে কথাটা বলছেন তদন্তের আগে, এবং এই বিষয়ে যেহেতু তিনি যথেষ্ট জ্ঞান রাখেন না, বিশেষজ্ঞ নন, তিনি যদি এইভাবে বলেন তবে সেটি তদন্তের জন্য অনেক বেশি এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। কিন্তু যেটি মোহাম্মদ মালেক বলছিলেন যে আশা করা যায় এখানকার পেশাদার সংস্থা যারা আছে তারা যখন তদন্ত রিপোর্টটা জমা দেবে তখন আসল কারণ জানা যাবে। কিন্তু প্রেসিডেন্টের আগ বাড়িয়ে এই মন্তব্য কোনো সমস্যা তৈরি করবে কিনা? প্রথমে ধন্যবাদ জয়েল। আমি সাউন্ড ইকো হচ্ছে? আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এটা একটু আমার দিক থেকে কোনো সমস্যা থাকতে পারে না, আমরা শুনতে পাচ্ছি পরিষ্কার। ধন্যবাদ দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন এবং অনলাইনে যারা দেখছেন। এটা তো খুবই দুঃখজনক ঘটনা, তবে আমি মালিক ভাইয়ের যে সঙ্গীটা আমি একমত করবো যে আসলে
একজন প্রেসিডেন্টের কাছ থেকে যদি এই ধরনের একটা মন্তব্য আসে, সেটার সাথে আসলে একটা আমেরিকার মতো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এটার সাথে আসলে মানুষ এতটা পরিচিত না, যে এই ধরনের একটা স্পর্শকাতর একটা ঘটনাতে যখন একজন প্রেসিডেন্টের কাছে মানুষ কি আশা করে, যে একটা স্ট্রং নেতৃত্ব এবং কম্প্যাশন আশা করে, যে এখানে অসংখ্য লোকজন যারা হচ্ছে যে ভিকটিম এবং তাদের যে ফ্যামিলি এবং যে রিলেটিভস, তাদের তাদের প্রতি সমবেদনামূলক বক্তব্য দিবেন, এবং উনি একজন প্রেসিডেন্ট হিসেবে ওনার যে দায়িত্ব পালন করার কথা, যে শক্ত নেতৃত্ব দেখানোর কথা, উনি সেটা করবেন। সেটার পরিবর্তে উনি একেবারে সরলীকরণ একটা বক্তব্য দিয়েছেন। আমি আসলে একটা জিনিস বলবো যে সামাজিক মনোবিজ্ঞানে একটা ধারণা আছে, যে ধারণা হচ্ছে এরকম, যে মানে মানুষ যখন কোনো কিছুতে যখন সে সফল হয়, তখন খুব দ্রুত সে ইয়েস আই ডিড ইট, মানে হচ্ছে যে ক্রেডিটটা দ্রুত নিয়ে নেয়। আর যখন কোনো নেগেটিভ কিছু হয়, নেতিবাচক কোনো কিছু হয়, তখন সাথে সাথে তখন সে একটা মানে হচ্ছে যে বিষয় বা ব্যক্তি খোঁজে, যে মানে আমি না, আসলে অন্যরা দায়ী। ধরেন একটা পরীক্ষা হলেও, পরীক্ষাতে হচ্ছে যে আপনি খারাপ রেজাল্ট করলেন, আপনি তখন হচ্ছে প্রফেসর থেকে শুরু করে এক্সাম কোশ্চেন থেকে শুরু করে ইউ আর মানে হচ্ছে ব্লেমিং এভরিওয়ান। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা নেগেটিভ ঘটনা, কোনো সন্দেহ নেই। ট্রাম্প মাত্র হচ্ছে যে প্রশাসনের দায়িত্ব নিয়েছেন, উনি এই ধরনের মন্তব্য না করলেও পারতেন। আর মালিক ভাই যেটি বলেছেন, যে ডাইভার্সিটি কোটায় যদি কাউকে নিয়োগ দেওয়া হয়, এর অর্থ এই নয় যে তিনি অযোগ্য। এবং আমি বলবো যে এই যে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এই যে পজিশনগুলো, এগুলো হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন, সেখানে হচ্ছে ডাইভার্সিটি ম্যাটার করে না। এবং হচ্ছে যে অনেকাংশে যারা ডাইভার্সিটি ইয়েতে কনসিডারেশনে যারা এই পজিশনগুলোতে আসেন, তারা বরং বেশি রোল প্লে করে, বেশি ভালো রোল, মোর কোয়ালিফাই। তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইরকম একটা ঘটনাতে এটা খুবই মানে অদায়িত্বশীল মন্তব্য উনি করেছেন। আর বিশেষ করে আমেরিকাতে আপনারা জানেন 16,000-এর মতো এয়ারপোর্ট আছে, এবং এত পরিমাণ এয়ারপোর্ট, এত পরিমাণ আপনার হচ্ছে যে ফ্লাইট, সেখানে হচ্ছে যে মানে যদি এতটা নড়বড়ে অবস্থা হতো, তাহলে তো এরকম আরো ভূত ঘটনার মানুষ সাক্ষী হতো। কিন্তু যে মালিক ভাই যেটা বলেছেন, 2001 সালে একটা ঘটনা, এরপর 2009 সালে বাফেলোতে আরেকটা ছোট ঘটনা ঘটেছে। কিন্তু আপনার হচ্ছে যে এই জায়গাতে আপনার আমেরিকান গভর্নমেন্টের এফিসিয়েন্সি আছে, এবং আমি মনে করি যে উনি যে মন্তব্যটা করেছেন সেটি কোনো ক্রমে এটা কাম্য নয়। বিশেষ করে যেখানে একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার না, যে এখানে বিভিন্ন পক্ষ থেকে এটা কনফার্ম করা হয়েছে যে যারা হেলিকপ্টারে ছিলেন তাদের কাছে দে ওয়ার অ্যাওয়ার অফ দিস প্লেন অ্যাপ্রোচিং। এখন নিশ্চয়ই এখানে কোনো একটা টেকনিক্যাল অথবা হচ্ছে যে ফেলিওর হয়েছে, যে কোনো কিছু একটা হয়েছে যেটা আমরা জানি না, সেটা হয়তো তদন্ত করার ব্ল্যাক বক্সটা এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। সেটা উদ্ধার করলেই আসলে অনেক তথ্য বের হয়ে আসবে। হয়তো ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং সবাই প্রত্যাশা করে যে এটা নিয়ে রাজনীতি নয়, মানুষ এখন আসলে এই ধরনের বিপর্যয়ের সময় সব পক্ষকে এগিয়ে এসে কিভাবে বিপর্যয় কাটিয়ে ওঠা যায় সেটি নিয়ে কিভাবে কাজ করা যায় সেটি হয়তো আশা করবো। আমরা একটু পরের প্রসঙ্গে যেতে চাই। মালিক ভাই, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে একদিকে যেমন এই ধরনের বিপর্যয় চলছে, অন্যদিকে তো প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের মনোনীতদের ক্যাবিনেটে হিয়ারিং চলছে, সেনেট হিয়ারিং চলছে, এবং সেখানে আলোচিত 3জন ব্যক্তি, একেবারে পিট হেডসেক, তুলসী গ্যাবার্ট, ক্যাশ প্যাটেল, 3জন খুবই গুরুত্বপূর্ণ অবস্থান দায়িত্ব নিতে যাচ্ছেন, এবং তাদের শুনানি চলছে আজকে। এই শুনানিতে একদিকে যেমন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন থেকে তাড়াহুড়ো করা হচ্ছে যে দ্রুত দায়িত্বটা তারা নিয়ে নিক, অন্যদিকে গতকালকেই চাক শুমারের সঙ্গে, মাইনরিটি লিডার চাক শুমারের সঙ্গে 6 জন ডেমোক্রেটিক গভর্নর দেখা করেছেন, এবং তারা বলেছেন, সেখানে আবেদন জানিয়েছেন চাক শুমারের কাছে যে অন্তত যাতে শক্ত একটা অবস্থান নেওয়া হয় এই বিতর্কিতদের মনোনয়ন নিয়ে। ডেমোক্রেটরা সেটা নেওয়ার চেষ্টা করছে, কতটা পারছে এবং শেষ পর্যন্ত কি হবে সেটি আপনার কাছে জানতে চাই। জি জুয়েল ভাই, দেখুন এটা নিয়ে তো দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। প্রথমত কথা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প কাদেরকে নমিনেশন দিয়েছেন। ইউজুয়ালি কি হওয়ার কথা ছিল, আইডিয়াল সিচুয়েশনে কি হওয়ার কথা ছিল, যে নিজ ফিল্ডে যারা দক্ষ, তাদের দক্ষতার ভিত্তিতেই, অভিজ্ঞতার ভিত্তিতেই সেই ডিপার্টমেন্টগুলোর দায়িত্ব দেওয়া হবে। সেটা দেশের জন্য, জনগণের জন্য মঙ্গলজনক ছিল। কিন্তু ট্রাম্প
এবার সেকেন্ড টার্ম যখন শুরু করলেন তার আগে থেকেই উনি ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, বিশাল অনেক কাজ, বড় বড় কাজ করেছেন। আর এই যে সেক্রেটারি চুজ করার ব্যাপারে তিনি যে ক্রাইটেরিয়াটি ধরেছেন সেটি হলো যে যোগ্যতা নয়, এফিসিয়েন্সি নয়, লয়্যালটি। কারণ তার প্রথম টার্মে কিন্তু তিনি বেশ কিছু ভালো ভালো যোগ্য লোককে নমিনেট করেছিলেন এবং সেক্রেটারি হওয়ার পর তাকে তার যে হৈমেজিক্যাল মানে একেবারে এক নায়ক সুলভ যে সিদ্ধান্তগুলো মানতে পারেনি, সেই জন্য তিনি কিন্তু অনেককে ফায়ারও করেছেন, অনেককে। তো উনি এবার সেই ঝামেলা যেতে চাননি। উনি চেয়েছেন এমন লোকগুলোকে চুজ করবো আমি যার যোগ্যতা ওই ওই বিষয়ে থাকুক না থাকুক, আমার প্রতি আনুগত্যটা 16 আনা আছে কিনা, যাতে তিনি যা বলেন, তিনি যা চান তারা সেটাই করবে। অর্থাৎ উনি কিন্তু দেখুন নির্বাচনের আগে অনেকদিন ধরে তিনি একটি কথা বলেছেন যে আমি একদিনের জন্য হলেও স্বৈরাচারী হোক, জি, এটি বলেছেন। এবং এই যে শত শত এক্সিকিউটিভ অর্ডার এই এক সপ্তাহের মধ্যে সিগনেচার করার মাধ্যমে তিনি নিজেকে কি প্রমাণ করতে চাচ্ছেন যে তিনি অপ্রতিরোধ্য, তিনি যা খুশি তাই করবেন, তাই না? ফেডারেল গ্র্যান্ড এইড পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, এটা হাউজের অনুমোদন নিয়ে করা হয়েছে, হাউজের উপরে চলে গেছেন। তার মানে তিনি আইন মানেন না, সংবিধান মানেন না, নিজেকে সবকিছুর ঊর্ধ্বে মনে করেন। তো তার যে সবকিছুর ঊর্ধ্বে থেকে তিনি যা খুশি তাই করবেন, এটিকে তার পারিষদবর্গকে সমর্থন করতে হবে। তো সেই জন্য তিনি এমন পরিষদ মনোনীত করেছেন যারা তাকে অন্ধভাবে সমর্থন করবে। জি হুজুর বলে আগামী 4 বছর ট্রাম্প যা খুশি তাই করবেন, স্বৈরাচারী একদিনের জন্য না 4 বছরের জন্যই তিনি হবেন, এরকম একটা প্ল্যান নিয়ে এই লোকগুলোকে নমিনেট করা হচ্ছে। তো এখন প্রশ্ন হলো যে উনি কিন্তু আবার অ্যাডভান্টেজেস পজিশন আছে, কিরকম? সিনেটে কিন্তু ভালো মেজরিটি ওনার, তো দেখেন 53 জন, আর ডেমোক্রেট পার্টিতে মাত্র 47 জন। এখন আমরা ইতিপূর্বে একটা নমিনেশনে দেখেছি যে সেখানে 50-50 হয়েছে, তাই না? মানে রিপাবলিকান 3 জন কিন্তু ডেমোক্রেটদের সাথে জয়েন করেছে। তো পরে ভাইস প্রেসিডেন্ট তার ভোট প্রদান করে সেখানে করে নিয়ে আসছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে তিনি এমন একটা পজিশন আছেন যে 1 জন বা 2 জন বিরুদ্ধে যেতেই পারে। যদি যাইও এখন পর্যন্ত আমরা দৃশ্যমান দেখছি যে আলাস্কার সিনেটর এবং মেইনের সিনেটর 2 জন ছাড়া তো কাউকে আমরা ভোকাল দেখছি না, তার বিরুদ্ধে কথা বলতে দেখছি না। ধরলাম 2 জনই গেল, তারপর তো ওনার মেজরিটি থাকে। কিংবা কোনো কারণে 3 জনও যায়, তবু তো ভাইস প্রেসিডেন্ট তার আছে। কাজে খুব ইজিলি তিনি তাদেরকে যাদেরকে নমিনেট করেছেন তাদেরকে অ্যাপ্রুভ করে নিয়ে আসতে পারবেন তিনি। কাজে সে ব্যাপারে কোনো সমস্যা না। এখন দেখুন যে 3 জনের ইন্টারভিউ হচ্ছে, সবচেয়ে মজার কথা হলো দেখুন তাদের যে দেখলাম যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে তাদেরকে। আপনি যে প্যাটেলের কথা দেখেন, প্যাটেল কিউএন সম্পর্কে কি বলতো, যে প্রেইজ করতো, প্রশংসা করতো। আজকে কিন্তু যারাতে বলেছে যে না, তারা অ্যাকচুয়ালি বেসলেস কনস্পিরেসি থিওরি কিউএন, তাই না? তাহলে দেখুন যে মানে একটু সুর পাল্টেছে, তারা ভালো ভালো কথা বলার চেষ্টা করেছে। যেমন বলেছে যে তিনি তার যে গভর্নমেন্ট মানে তার যে ক্ষমতাপ্রাপ্ত হয়ে তিনি পলিটিক্যাল অপোনেন্টদের বিরুদ্ধে যাবেন না, কোনো অ্যাকশন নিবেন না। এবং বাইডেন প্রশাসন যেটি ক্ষমতার অপব্যবহার করেছে বলে তাদের ধারণা, সেটি থেকে তিনি বের হয়ে আসবেন। হ্যাঁ, না, এটা তো ট্রাম্প বরাবরই বলেছেন যে স্পেশালি এফবিআই এবং জাস্টিস ডিপার্টমেন্ট যে দুইটাকে পলিটিক্যালি ওয়েপনাইজড করা হয়েছে বাইডেন, তিনি বলছেন তিনি সেটা করবেন না। তো আমরা দেখব। তারপরে গাবার্ড সম্পর্কে যেটা বলা হয়েছে, তিনি দেখেন যে মানে বেশ কয়েকটা মানে স্নোডেনকে যেটা বলা হচ্ছে যে তিনি ট্রেইটর, তিনি বলেছিলেন। আজকে বলেছেন না, ট্রেইটর না, উনি বলছেন তবে তিনি আইন ভঙ্গ করেছেন। তারপরে কি বলছেন যে হিজবুল্লাহর সাথে দেখা করেছেন, সেটা তিনি অস্বীকার করেছেন। কিংবা মনে করেন যে আইনের কথা বলেছেন, তিনি সবসময় আইন মেনে চলবে। আর প্রেসিডেন্ট ট্রাম্প উনি বিশ্বাস করেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে কোনো বেআইনি নির্দেশ দিবেন না। অর্থাৎ টিকটককে কি বলেছেন যে টিকটকের যে এই ডোমেস্টিক ওনারশিপ, এটা তিনি বলছেন ভায়োলেশন অফ সিভিল লিবার্টিস। আজকে কিন্তু আবার তার উল্টো কথা বলেছে। সবচেয়ে মজার কথা, আরএফকে জুনিয়র তিনি দেখেন যে হেলথ মিনিস্ট্রিতে তিনি থাকবেন, হেলথ ডিপার্টমেন্টে। তিনি এই মানে মেডিকেড জিনিস বুঝেন না। কেমন? তাকে প্রশ্ন করা হয়েছে যে মেডিকেয়ারের
পার্ট এ, তিনি বলছেন এটা শুধু কভার করে তার মানে প্রাইমারি কেয়ার, কিন্তু মেডিকেয়ারের দেখেন মেইন বৈশিষ্ট্য হলো যে মেডিকেয়ারের প্ল্যান এটা, পার্ট এটা শুধু মানে এই প্রাইমারি কেয়ার না, এটা যে ইনপেশেন্ট হসপিটাল কেয়ারটাকে কভার করে। তাহলে দেখুন কতটা জ্ঞানী উনি, যে এই বিষয়টি জানেন না তিনি স্বাস্থ্য মন্ত্রী হবেন, কিংবা ভ্যাকসিনকে তিনি ট্রাম্প যেমন হোক্স বলেন তিনিও হোক্স বলতেন, এবং এই ভ্যাকসিনের কোনো মানে কার্যকারিতা নাই, এটা বরং এটা আরো মানুষকে নানা রকম ক্ষতি করছে, বিজ্ঞানকে অস্বীকার করেন। মানে বর্তমানে হেলথ সিস্টেমটা কি? অ্যাবসলিউটলি বিজ্ঞান, টোটাল হেলথ সিস্টেম ইজ এ সায়েন্স। আর তিনি এটাকে যে সায়েন্স স্বীকারই করেন না, এরকম একটা লোকরে তিনি মানে নমিনেট করেছেন হেলথ সিস্টেম দেখার জন্য। এখন ভালো ভালো কথা তারা বলছেন, কারণ তাকে নমিনেশন পেতে হবে, কিন্তু আলটিমেটলি তো এই লোকগুলি চালাবে, কাজে তাদের যোগ্যতা সম্পর্কে মানে আমাদের ধারণা যাই থাকুক না থাকুক, তারা নমিনেট হয়েছেন, সিনেটে মেজরিটি আছে, অ্যাপ্রুভালও পাবেন, এবং তারাই দেশ চালাবে, এর বাইরে অন্য কিছু হবে বলে আমি মনে করি না আর কি। জি, আপনি খুব একটা আশাবাদের জায়গা দেখছেন না, তবে এর মধ্যে আর আসলে আরো অনেক কিছু হতে যাচ্ছে, অর্থাৎ একটার পর একটা ইস্যু, কোনটা রেখে যে আসলে কোনটা আলোচনা হবে। কারণ শনিবার থেকে মেক্সিকো এবং কানাডার উপর যে 25% বলা হচ্ছিল 25% ট্যারিফ, সেটাও কিন্তু কার্যকর হতে যাচ্ছে। তো এর মধ্যে আবার তিনি ব্যাক করেছেন, অর্থাৎ অনুদান এবং ঋণগুলো যেটাকে স্থগিত করেছিলেন সেখান থেকে তিনি ব্যাক করেছেন, আদালতেরও একটা বিষয় ছিল। আমি একটু ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে জানবো যে এই নমিনেশন গুলো নিয়ে যদি কিছু যোগ করতে চান, একই সঙ্গে অভিবাসনের যে বিষয়টি, অর্থাৎ অবৈধ ইমিগ্রেন্টদেরকে ধরার জন্য যে আইস এবং অন্যান্য এজেন্সিগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে, তারা গড়ে 1000-এর বেশি করে এখন গ্রেপ্তার করছে, যেখানে গত প্রশাসন 310 জনের মতো করে গড়ে গ্রেপ্তার করতেন, এবং অনেক আছেন যাদের ক্রাইম রেকর্ড নেই। কারণ দেখা যাচ্ছে যে 52% যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের হয়তো ক্রাইম রেকর্ড আছে, কিন্তু বাকি 48% হয়তো অন্য কোনো ক্যাটাগরিতে গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক আছে। এইটা পেছনে আবার দেখা যাচ্ছে অর্থনীতির বড় একটা অংশ ব্যয় করতে হচ্ছে। তিনি যে মিলিটারি প্ল্যানগুলো ব্যবহার করছেন, সেই প্ল্যানগুলোতে দেখা যাচ্ছে যে গড়ে খরচ হচ্ছে ফার্স্ট ক্লাস বিমানে পাঠানো হচ্ছে, বেশি খরচ হচ্ছে মিলিটারি বিমানগুলোতে। কিন্তু ট্রাম্পকে ভাবতে হবে লম্বা মেয়াদে তিনি আসলে অর্থনৈতিকভাবে কতটা সাপোর্ট পাচ্ছেন এই অভিযানের পিছনে। আপনার কাছে কি মনে হয় যে এই অভিযানটা কতদিন এইভাবে চলবে, কিংবা মানুষের আতঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? প্রথমত আপনারা বিষয়টা দেখেন যে আমার কাছে যেটি মনে হয় যে ট্রাম্প যে কাজগুলো করছেন, তার যেই নীতি এবং যেই দৃষ্টিভঙ্গি, সেটার সাথে কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে যে মানে বিরোধপূর্ণ না, কিন্তু উনি কনসিস্টেন্ট ওনার পলিসিতে। আমাদের একটা জিনিস অস্বীকার করতে হবে যে তিনি একজন পপুলার লিডার। এত আপনার লিগ্যাল আরো অনেক ধরনের ব্যারিয়ার সবগুলাকে উনি পেছনে রেখে he became president and he has taken the leadership of the country. তো আপনি যদি চিন্তা করেন যে উনি ওনার বিরুদ্ধে যে সমস্ত আইনি বিষয়গুলো ছিল সবকিছুকে উনি পেছনে রেখে আসছেন। উনি নিজেই তো যে কন্ট্রোভার্সি গুলো, 3 জন নমিনেটেড যে কন্ট্রোভার্সি মানে হচ্ছে বিতর্ক চলে আসছে এই নমিনেটেড লোকগুলোর জন্য, সে একই বিতর্কে তো ওনার বিরুদ্ধেও আছে। তা আমার কাছে মনে হয় না যে এখানে আসলে খুব বিরোধপূর্ণ কোনো কিছু রয়েছে। এটা এক্সপেক্টেড যে উনি ওনার মতো করে লোকজন নেবেন। বিশেষ করে আপনার হচ্ছে যেমন রবার্ট এফ কেনেডি, তার হচ্ছে যে ভ্যাকসিন নিয়ে তার অনেক ধরনের নিষেধাজ্ঞা আছে, বিভিন্ন ধরনের রেটরিক আছে। আমার কাছে মনে হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্পের নেতৃত্বাধীন এই অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় অ্যাপ্রোচ হচ্ছে যে সবকিছুকে পলিটিসাইজ করা। আমরা যেরকম প্লেন ক্র্যাশ নিয়ে শুরু করলাম, এবং দেখেন প্রত্যেকটা জায়গায় একটা পলিটিসাইজেশন আছে। যেমন আপনার হচ্ছে এর সাথে সায়েন্স আছে, যে সায়েন্সকে পলিটিসাইজ করা হচ্ছে, সায়েন্সের সাথে পলিটিক্স ইনভলভ, কোনো সন্দেহ নেই। যেমন একটা বড় একটা গ্রুপ অফ লাইক রিসার্চার যারা মনে করেন যে আপনার ভ্যাকসিন দিলে আপনার হচ্ছে অটিজম এটাকে করে, ইট কজেস অটিজম অ্যাজ ওয়েল। তো we don't know like the concrete, the dominant evidence হচ্ছে যে more হচ্ছে in favor of vaccines, কিন্তু ওখানে আবার পলিটিক্যাল একটা কম্পোনেন্ট আছে যেটা অনেকে মানতে চান না। যেমন হচ্ছে যে ভ্যাকসিনকে ঘিরে আপনার হিউজ আপনার হচ্ছে $1 বিলিয়ন আপনার বিজনেস আছে ওয়ার্ল্ড ওয়াইড।
তো তাদের ওখানে একটা খেলা আছে আর কি। আপনার যখন সায়েন্সটা যখন তারা যখন আপনার গ্রান্টস দেয় বা হচ্ছে বিভিন্ন রিসার্চ করে, এই ধরনের বিষয়গুলো আছে। কিন্তু আমি বলবো না যে উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, উনি যে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে মানে হচ্ছে যে উনি যে কথাগুলো বলতেছেন, মানে ওগুলা হচ্ছে যে সামঞ্জস্যশীল। আমার কাছে মনে হচ্ছে সেটা মোর হচ্ছে পলিটিক্যাল, এখানে আসলে নট বেসড অন ফ্যাক্টস। আর পরের যে বিষয়টা, যেটা আইস অ্যারেস্ট যেটা শুরু করেছে, এটা তো আসলে মানে বিষয়টা আমার কাছে হচ্ছে অনেকটা এরকম যে ধরেন আপনি প্রেসিডেন্ট হিসেবে আসলেন, আপনি জানান দিলেন, অনেকটা আপনি জানান দিলেন যে মানে আমি এসেছি। তো এটা হচ্ছে যে এই ওখান থেকে মূলত শুরু। যে আমি দেখলাম যে 2 দিন আগের রিপোর্টে যে অনেক লোক ইয়ে করলো, কিন্তু যেই জায়গাটা আমেরিকান নাগরিকদের জন্য যেটা উদ্বেগের, সেটা হচ্ছে যে এটার যে এদের যে ডিপোর্টেশন প্রসেস ভেরি ভেরি এক্সপেন্সিভ। আপনি কতজনকে পাঠাবেন? যেখানে আপনারা দেখেছেন যে মিলিটারি ডিপোর্টেশন হচ্ছে 5 টাইমস হায়ার দেন আপনার হচ্ছে নর্মাল ডিপোর্টেশন বা প্লেনে যে খরচ হয়। তো এখন এই টাকাগুলো আপনি ধরেন অলরেডি ধরেন যে যে লোকগুলার পাঠাইছে সেখানে অলরেডি 5-6 বিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়ে গেছে ডিপোর্টেশন করতে। তো আপনি যদি কন্টিনিউয়াসলি এভাবে যদি অ্যারেস্ট করতে থাকেন, সো মানে সর্ট অফ লাইক আপনি হচ্ছে যে পাবলিক যে মানি, জনগণের যে টাকা, ট্যাক্স পেড যে টাকাটা, এই টাকাটাকে আপনি ওয়েস্ট করছেন। আমার কাছে যেটি মনে হচ্ছে যে আমি মানে ডিরেক্টলি পলিসি নিয়ে বলবো না যে ওখানে একেবারে মানে যাদেরকে ধরছে তাদের একদম সবাই তারা নিষ্পাপ এবং কোনো এটা প্রত্যেকটা গভর্নমেন্টের নিজস্ব একটা পলিসি থাকে। আমি বলবো যে সেটা আপনার রিপাবলিকান বা হচ্ছে ট্রাম্পের নিজস্ব একটা পলিসি বা দৃষ্টিভঙ্গি আছে। আমি বলবো যে আপনাকে বেটার অল্টারনেটিভ খুঁজতে হবে যে কোন জায়গায় হলে আপনার হচ্ছে যে আপনি যেটা চাচ্ছেন যে যাদের ক্রাইম রেকর্ড আছে আপনি তাদেরকে ডিপোর্ট করবেন, কিন্তু সেটাকে কতটা কস্ট ইফেক্টিভ ওয়েতে করা যায় এবং এটার যে বিরূপ প্রভাব আপনার আমেরিকার অনেকগুলা জায়গাতে পড়বে, এটা তো কোনো সন্দেহ নেই। যেমন আপনারা দেখেন আমেরিকাতে এগ্রিকালচার কি দিয়ে চলে? আমরা ওয়ালমার্ট বা হচ্ছে যে আপনার ক্রোগারে গিয়ে খুব কম টাকায় আপনার হচ্ছে সস্তায় আমরা কিনি, সবজি কিনি। আপনি দেখেন না যে এরকম এই আনডকুমেন্টেড যখন ইমিগ্রেন্টদেরকে পাঠাই দিবেন, এটার যে ঠেলাটা পড়বে, যে প্রভাবটা পড়বে, সেটা অনেক অনেক মারাত্মক ভাবে এটা হচ্ছে যে জনজীবনকে একদিকে যেমন আভ্যন্তরীণ ইকোনমি ক্ষতিগ্রস্ত হতে থাকবে, অন্যদিকে দেখা যাবে এই ডিপোর্টেশনের পিছনে হয়তো অনেক বেশি খরচ করতে হচ্ছে এবং সেটা তাকে থেকে কংগ্রেস থেকে এই বরাদ্দটা নিয়ে আসতে হচ্ছে। এই জায়গা থেকে কি ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে মনে হয় যে আপনি বলছিলেন যে তিনি জানান দেওয়ার চেষ্টা করছেন, তিনি এসেছেন, একই সঙ্গে যদি অনেক বেশি আতঙ্ক তৈরি করে ফেলা যায় তাহলে তো সেলফ ডিপোর্টেশনের হারটা অনেক বেড়ে যাবে এবং এই কারণে অর্থনীতির উপর চাপ কমবে, সেটাও কি কোনো পলিসিতে থাকতে পারে? আপনার হচ্ছে যে এখানে একটা জিনিস আমি একটু শেয়ার করি। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময়ে একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল যে ধরেন আমেরিকাতে যারা পড়ালেখা করতে আসে, যে গ্লোবাল ট্যালেন্ট আসে, তারা যখন এখান থেকে পিএইচডি করে বা আরো অ্যাচিভমেন্ট নিয়ে যখন এখান থেকে চলে যায়, পার পার্সন এটা আমেরিকার ইকোনমিতে কতটা ক্ষতির প্রভাব ফেলে, এটার একটা রিপোর্ট পাবলিশ হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা রিপোর্ট। আমি রিপোর্টের ডিটেলসে যাব না, আমি বলবো যে এখানে আমার একটা বিশ্বাস যে ট্রাম্প যারা টেকনিক্যাল ক্যাটাগরিতে লোকজন আসে, এখানে পড়ালেখা করতে আসে, সায়েন্সে, ইঞ্জিনিয়ারিং এ বা বিভিন্ন ইয়েতে আসে, সেখানে ট্রাম্প হাত দেওয়ার খুব সুযোগ কম থাকবে। যদিও সেটা এফেক্টেড হবে, কিন্তু কম থাকবে। এর কারণ হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে এটার বেনিফিশিয়ারিটা কারা। এটার বেনিফিশিয়ারি হচ্ছে এখানকার বড় বড় কর্পোরেশনস গুলো, বড় বড় প্রতিষ্ঠানগুলো আপনার। তো আপনি তো এটা লোকাল ট্যালেন্ট দিয়ে আপনি চালাইতে পারবেন। তো এখন ধরেন আমি যদি বাইরে থেকে যদি আমেরিকাতে আসতে চাই, আমেরিকাতে পড়ালেখা করতে চাই, রিসার্চ করতে চাই, আমি হচ্ছে আমি ইনোভেট করতে চাই, আপনি নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে চাই, সেই জায়গায় আমি কন্ট্রিবিউট করতে চাই। আমি যদি দেখি যে তার ইমিগ্রেশন পলিসি অনেক বেশি আপনার হচ্ছে যে হার্শ এবং কঠোর, সেক্ষেত্রে আমি কি করবো? আমি চাইবো যে আই উইল বি লুকিং ফর অল্টারনেটিভস। আমি তখন হচ্ছে এটা আমার ডেস্টিনি হবে না, আমি অন্য জায়গায় চলে যাবো। তো আপনি যদি ওই গ্লোবাল স্কেলটা যদি আপনি চিন্তা করেন, এই ধরনের পলিসি আপনি মানে নট জাস্ট লাইক ইট উইল বি এফেক্টিং দ্য প্রেজেন্ট, ফিউচারকে অনেক মারাত্মক ভাবে এটা আপনার হচ্ছে করবে, ক্ষতিগ্রস্ত করবে। যে আপনার হচ্ছে যে অনেকে দেখা যাবে চলে যাওয়া শুরু করবে, আবার অনেকে যারা আসবেন এখানে গ্লোবাল ট্যালেন্ট যেটা দিয়ে আমেরিকা চলে মূলত, তারাও কিন্তু এখান থেকে বিমুখ হয়ে অন্যদিকে যাবে এবং সেটার যে সুদূর প্রসারী প্রভাব, এটা যদি অনুমান কাউকে করতে হয়, আমি বলবো যে শুধু কোভিডের সময় যে লকডাউন ছিল, লকডাউনের কারণে যে আপনার হচ্ছে যে বাইরের থেকে লোকজন আসা, স্টুডেন্ট আসা বন্ধ হয়ে গেছিল,
তখন আপনারা যদি কেউ যদি খেয়াল করেন যেটা যে প্রভাবটা পড়েছিল, অনেক প্রতিষ্ঠান আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে একটা শর্ট টাইমের জন্য। আর এখন যে পলিসি, এটা যদি 4 বছর ধরে যদি এই পলিসিটাকে আপনি যদি ইমপ্লিমেন্ট করেন, তাহলে এটার যে সুদূর প্রসারী প্রভাব, এটা আমেরিকার যে আপনার ইনোভেশনস, টেকনোলজি, তারপর হচ্ছে যে পলিটিক্যাল লিডারশিপ, এই জায়গাগুলোতে সব জায়গায় আপনার এটার একটা ক্ষতিকর নিঃসন্দেহে প্রভাব প্রভাব পড়বে। পড়তে যাচ্ছে। এবং অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত হাওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা একটু আলোচনা করব বাংলাদেশ প্রসঙ্গে। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ মালেক, স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও, রাজনৈতিক বিশ্লেষক, এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে হচ্ছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে একটি ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি সত্যায়িত করেছেন যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এবং তার বক্তব্যে তিনি যেটি বলছেন যে একটা দিকে তিনি আশঙ্কা করছিলেন যে এর ফলে হয়তো ছাত্ররা জনবিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, কারণ রাজনীতি এমন একটা জিনিস যে এটাতে ছাত্রদের এখনকার যে জনপ্রিয়তা আছে সেটা হয়তো ব্যাহত হতে পারে। তবে তিনি অন্য একটা বক্তব্যে বলছিলেন যে এ ধরনের প্রক্রিয়া থাকা উচিত, কারণ তিনিও আশঙ্কা করছেন প্রধান উপদেষ্টার জায়গায় বসে যে পুরনো যে সংস্কৃতি সেটি আবার ফিরে আসতে পারে, অর্থাৎ দখল এবং অন্যান্য যে দুর্নীতি সংস্কৃতি সেটি ফিরে আসতে পারে। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে জানতে চাই, এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন যে প্রয়োজনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা তারা বলবেন, অর্থাৎ সরকারকে তারা নিরপেক্ষ বলছিলেন না, কারণ ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে তাদেরই উপদেষ্টারা এখন দায়িত্বে আছেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসও ওই প্রক্রিয়াকে সমর্থন করে কিছুটা বক্তব্য দিচ্ছেন। এই একটা জায়গা থেকে, অর্থাৎ দিনে দিনে যে দূরত্বটা বেড়ে যাচ্ছে সরকারের সঙ্গে কিংবা ছাত্রদের সঙ্গে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির, সেটা সামনের দিনগুলো বাংলাদেশকে নতুন কোনো বিপর্যয়ে ফেলতে পারে কিনা? ধন্যবাদ আবারও। আমি যে বিষয়টা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল টাইমস ছাত্রদের রাজনৈতিক দল গঠনে, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রথমত হচ্ছে যে সার্বিক যে প্রেক্ষাপটটা, এটাকে একটু বিচার বিবেচনায় নেওয়া প্রয়োজন। আপনি দেখেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই পরিবর্তন বা যে পরিবর্তিত অবস্থাটা আমরা পেয়েছি, সেটা আসলে আসছে কিভাবে? সেখানে আপনার অসংখ্য মানুষের স্যাক্রিফাইস, বিশেষ করে ছাত্রদের স্যাক্রিফাইস। এখন আমি বলবো যে এটা হচ্ছে অনেকটা ওই গল্পটার মতো যে ধরেন মৌমাছি হচ্ছে যে অনেক হাজার হাজার মৌমাছি আপনার হচ্ছে মধু জমা করে, আর একটা ওয়াইল্ড বিয়ার এসে আপনার হচ্ছে যে সেখান থেকে অ্যাটাক করে আপনার মধুটা খেয়ে ফেলে। তো বিএনপি সহ যে রাজনৈতিক অন্যান্য যে দলগুলো বা রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা ভাবেনি নাই যে ছাত্রদের পক্ষ থেকে কেউ সরকারের অংশ হইতে পারে। তারা হয়তো চিন্তা করেছেন যে সরকারের পতন ঘটেছে, আপনার হচ্ছে যে শেখ হাসিনার পতন ঘটেছে, এবং হচ্ছে যে এর মধ্য দিয়ে খুব একটা মোটামুটি একটা অবস্থার মধ্য দিয়ে খুব দ্রুত তারা এটা ক্ষমতা পেয়ে যাবেন, তারা এটার মধুটা বা সুফলটা ভোগ করবেন। তারা ভোগ করবেন, এটাতে কোনো আমার কোনো মানে সংশয় জনগণ নেই। যদি তারা তাদেরকে করবেন। ভোট দেয় সামনে নির্বাচনে তারা সরকার গঠন তারা করতে সেটি পারে। করবেন। কিন্তু আপনি দেখেন, এখন যেই রাজনৈতিক যেই রিটরিক গুলা শুরু হয়েছে, ছাত্র শিক্ষার্থীদের যেই যে আত্মত্যাগ এবং তাদের যে অবদান, এটা তো বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটা একটা মাইলস্টোন হয়ে থাকবে। সেই জিনিসটাকে আপনি আন্ডারমাইন করে যতটা আপনি করতে যাবেন, আপনি যেরকম এই সরকার এবং ছাত্র শিক্ষার্থীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা সম্ভাবনা আছে, রাজনৈতিক দলগুলো থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে। একইভাবে রাজনৈতিক দলগুলো যে আমাদের যে যারা ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টি, তারাও কিন্তু জনগণ থেকে আপনার বিচ্ছিন্ন হওয়ার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে। তা আমি মনে করি যে প্রথমত হচ্ছে যে আপনি যদি কল্পনাটা এভাবে করেন যে ধরেন ছাত্র রাজনৈতিক কোনো দল গঠন করলো না, তাহলে আপনি তখন আপনাকে চিন্তা করতে হবে এই যে স্যাক্রিফাইস, আপনার হচ্ছে যে এই যে আত্মত্যাগ যারা করেছে, এটার মূল্য কারা দিবেন এবং এটার মূল্যায়ন কারা করবেন, এবং সেটা করার জন্য আমাদের যে এক্সিস্টিং যে রাজনৈতিক যে দলগুলো আছে, তারা কি আসলে মানে প্রস্তুত আছেন? তারা কি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন? আমার কাছে যেটি মনে হয়, এটা হচ্ছে সংকটের বিষয়, যে তাদের আশঙ্কা যেটা, তারা তো আসলে গভর্নমেন্ট চালাচ্ছে না, তারা গভর্নমেন্টের দুইজন জাস্ট হচ্ছে একটা ওয়াচ ডগের মতো, দে আর নট দি পার্ট অফ দ্য গভর্নমেন্ট।
আপনি যদি মেজরিটি চিন্তা করেন, দে আর নট দ্য স্টুডেন্টস, অনলি 2 রিপ্রেজেন্টেটিভ। তো আপনি যদি তাদেরকে যদি বাদ দেন, বা তারা যদি পলিটিক্সে তাদের যদি ইন ফিউচার যদি কোনো এন্ট্রি না থাকে, তাহলে আমাদের আশঙ্কা, আমরা যদি সাধারণ নাগরিক হিসেবে চিন্তা করি যে বিএনপি কি সেই এই মূল্যায়নটা করতে পারবে, এই মূল্যটা তারা কি জাতির সামনে পেশ করতে পারবে? প্রত্যাশা, জাতির প্রত্যাশা তারা পূরণ করতে পারবে কিনা, যে প্রত্যাশা নিয়ে হয়তো এই জুলাই আন্দোলনটা হয়েছে। মোহাম্মদ মালেক, আপনার কাছে যাব। আমরা হয়তো সময় খুব বেশি পাবো না, মিনিট দুয়েক আপনার কাছে শুনবো। সেটা হলো যে একদিকে যেমন ছাত্রদের রাজনৈতিক দল গঠনের পক্ষে অনেক বক্তব্য আছে, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন তিনিও বলছিলেন যে হ্যাঁ, তাদের স্যাক্রিফাইসটা, তাদের যে অবদানটা, সেটা পরবর্তীতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কিনা যারা ক্ষমতা আসবে। অন্যদিকে আবার রাজনৈতিক দলগুলো থেকে বলা হচ্ছে হ্যাঁ, রাজনীতি করার অধিকার সবারই আছে, তারা রাজনীতি করতে পারে, কিন্তু এখন যে অন্তর্বর্তীকালীন সরকারে তাদের প্রতিনিধিরা আছে সেখান থেকে বের হয়ে আসার কারণ আমরা দেখছিলাম যে নাহিদ ইসলাম তিনি বলছিলেন যে তাদের এখন পর্যন্ত পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি, দেখুন, আমি একটু ডক্টর আলাউদ্দিনের সাথে অ্যাড এবং কিছু ডিফার করব। সেটা হলো যে প্রশ্নটি কোন জায়গাতে, মির্জা ফখরুলের যে বক্তব্যটি ছিল সেটাকে যদি আমরা একটু অ্যানালিসিস করি, তাহলে তার যে বক্তব্যের মূল টোনটা ছিল সেটা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে, অর্থাৎ একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। যেন এই যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার কেন চায় যেন নির্বাচনে কোনো বায়াসনেস না থাকে, সরকারি পর্যায়ে কোনো আনুকূল্য বা হস্তক্ষেপ না থাকে, নির্বাচন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার, একটা ইনক্লুসিভ ইলেকশন হয়। সেটাই তো গণতন্ত্রের মূল কথা। এবং মানে সরকারি দলের অধীনে নির্বাচন হলে সেই ফেয়ার অ্যান্ড ফ্রিনেসটা থাকে না বলেই তো তত্ত্বাবধায়ক সরকারের কথাটা আসলো। মির্জা ফখরুল কিন্তু সেই কথাটাই বলেছে, উনি কিন্তু ছাত্রদের রাজনীতির বিরুদ্ধে কথা বলেন। আমিও সেই কথাটাই বলি যে ছাত্রদের অধিকার আছে রাজনীতি করার, প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে, রাজনৈতিক দল সংগঠনের অধিকার তাদের আছে। তবে এবং সে নির্বাচন করবে তা সেই দল, এবং জনগণ চাইলে তারা রাষ্ট্র ক্ষমতায় আসুক, মোস্ট ওয়েলকাম। আমি তাদেরকে স্বাগত জানাবো যে তরুণরা দেশের রাষ্ট্র ক্ষমতায় এসছে জনগণের ম্যান্ডেটে। কিন্তু কনসার্নটা কোথায়? যেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় কোন রকম আনুকূল্য, সমর্থন বা ব্লেসিং না থাকে, অর্থাৎ তারা তাদের মতো করে রাজনৈতিক দল গঠন করবে। ইভেন যারা এখন 3 জন ছাত্র প্রতিনিধি আছেন, তারা কিন্তু ওয়াচডগ হিসেবে নয়, শুধু তারা কিন্তু মিনিস্ট্রি চালাচ্ছে, কাজেই তারা মন্ত্রীর মর্যাদায় মন্ত্রিত্বের কাজ করছে, কাজ দে আর নট ওয়াচডগ। আমি কেবল ওয়াচডগ বলবো না। তো কাজে তারা যদি রাজনৈতিক দল করতে, এবং এই তিনজনের যদি রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত হতে হয়, তাইলে যেন সরকার থেকে বেরিয়ে এসে সরকার যে নির্দলীয় এবং নিরপেক্ষ সেটি প্রমাণ করে তারপর তারা করতেই পারেন সেটি, এবং করাটাই স্বাভাবিক। আমি মনে করি অবশ্যই তারুণ্য তো আসতে হবে নেতৃত্বে, এটা দরকার আছে। জি, ডক্টর ইউনূসের এই বক্তৃতা মানে ইন্টারভিউটা দেখে কিন্তু আমি একটু হতাশ হলাম এই জন্যই যে তিনি কিন্তু তার সরকার প্রধান, তিনি কিন্তু নিরপেক্ষভাবে কথাটি বলেননি। কারণ তিনি কিন্তু বলতে, আমি যদি হবু কোট করি তাকে, তিনি বলেছেন যে ছাত্ররা বললো তারা মানে আগে তো বলতে তাদেরই আন্দোলন, তাদেরই মানে ত্যাগের মাধ্যমেই তো আজকে এই অবস্থা। তিনি বলেছেন ছাত্ররা দুঃখ করে বলতো যে সংসদে যদি তারা রাজনীতি না করে, সংসদে একটি আসনও থাকবে না, তাদের প্রতিনিধিত্ব পরবর্তীতে থাকবে না, তো কেউ তাদের চিনবে না। তো উনি বলছেন, আমি বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সে বিষয়ে তাদের একটু সুযোগ দেই, এই যে সুযোগ দেই, সুতরাং তারা এটা করবে, মানে রাজনীতি করবে। তাহলে উনি তো সুযোগ দিয়ে কথাটি বলতে পারেন, উনি তো অন্তর্বর্তীকালীন সরকার, তার নিরপেক্ষতা রাখবে, ছাত্র রাজনীতি করতেই পারে, কিন্তু উনি সুযোগ দিবেন কেন? তার মানে কি, তাহলে সরকারের কি নিরপেক্ষ চরিত্রটি থাকে যদি প্রধান উপদেষ্টার কাছ থেকে আসে যে একটু সুযোগ দেয়? একটু এমনিতেই তো পারসেপশনটা কি এখন বাংলাদেশে, পারসেপশনটা হলো যে সরকারি ব্লেসিং নিয়েই ছাত্ররা রাজনীতি দল করছে, কিংস পার্টি করছে, তাই না? এরকম একটা পারসেপশন কিন্তু জনগণের মধ্যে আছে। এবং এই যে 3 জন যে উপদেষ্টা পরিষদে আছেন ছাত্রদের, তারাও কিন্তু তাদের যোগাযোগ মাধ্যমে ভিতরে আসলে রাজনীতির অনেক কিছু ঘটতে পারে। মোহাম্মদ মালেক, ভিতরে অনেকে অনেককে সমর্থন করতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট প্রকাশ্যে 3 জন ছাত্র প্রতিনিধি সরকারের থেকে তারা রাজনৈতিক দল গঠন করবেন এবং ইলেকশন করবেন, সেটি হয়তো অনেকে
কাম্য করবেন না, কারণ এই ভোট দেয়া নিয়ে তো আসলে বাংলাদেশের গণতান্ত্রিক মূল সংকটটা শুরু হয়েছিল কেয়ারটেকার সরকার, অর্থাৎ এমন একটা সরকার অধীনে নির্বাচন হয় যাতে সবাই সমানভাবে ভোট দেওয়ার সুযোগ পায়। এবং ওই বিতর্ক থেকেই বাংলাদেশ 15 বছরের কিংবা 10 বছরের জন্য যদি আমরা বলি, পরের নির্বাচন থেকে শুরু করে 10 বছরের জন্য ফ্যাসিবাদের পথে হেঁটেছে। তাই এমন একটা নির্বাচন সামনে সবাই আশা করতে পারে যে নির্বাচন প্রভাব মুক্ত, সরকারের প্রভাব মুক্ত হবে, জনগণ তাদের পছন্দের প্রতিনিধি তিনি যেই হন না কেন তিনি তাকে আসলে ভোট দিয়ে তাকে দেশ শাসনের সুযোগ করে দেবেন, এমনটা প্রত্যাশা অনেকে করছেন। তবে সামনের দিনগুলোতে নিঃসন্দেহে, যেহেতু আরো বছরখানেক সময় আছে, রাজনৈতিক অনেক সমীকরণ আসবে এবং আমরা নিঃসন্দেহে সেটি আলোচনা করবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, মোহাম্মদ মালেক এবং ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। নিঃসন্দেহে আবারও কথা হবে এসব বিষয় নিয়ে, এবং দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।